মারহাবা 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 শুকরান 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 ইয়া হাবিবি ঘটনা তো ঘটাই দিছে ভাই। ভিপি নূরকে বলিদানের মধ্য দিয়ে ওয়াকার এনসিপির নেতাদেরকে একটা ভয়ানক হুমকি দিয়েছেন। আমাদের দেশ একটা ক্রান্তিকালের মধ্যে যাচ্ছে, এই কথাটা আপনারাও যেমন বুঝছেন আমরাও তেমন বুঝি। এর মধ্যে আমাদের আসিফ নজরুল সাহেবকে জিজ্ঞেস করছিল যে ওয়াকার সাহেব যে প্রধান বিচারপতির কাছে গেছে এটা কি আপনি জানেন? উনি ব্যাপারটা এড়ায় গেছে। উনি বলছে না আমি জানি না। কেন বললো? সবাই জানে, সবাই কানা ঘুষা, পত্র পত্রিকায়, অনেক নিউজে, অনেক কন্টেন্টে, অনেক ইউটিউবার বলতেছে। উনি কেন না বললো যে আমি জানি না? যদি বলতো জানি তাহলে বুঝছেন যে আরেকটা প্রশ্ন চলে আসতো সাংবাদিকের তরফ থেকে যে সেনাপ্রধান কি যেতে পারে প্রধান বিচারপতির কাছে? শেষ মুহূর্তে এসে ডাকসু নির্বাচনের সমীকরণ পাল্টে যাচ্ছে। ভোটের হিসাব নিকাশ সমীকরণ পাল্টে যেতে পারে। জোটের রাজনীতি বা জোটের নির্বাচন আসতে পারে, যথেষ্ট সম্ভাবনা জাগ্রত। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখ হবে কি এই প্রশ্নটা সবার মধ্যে, কিন্তু আমাদের ডক্টর ইউনূস স্যারের মধ্যে এরকম কোনো প্রশ্ন নাই। উনি কিন্তু বলে যে না, নির্বাচন হবে, হতেই হবে। এমনকি এটাও বলে জোর দিয়ে যে এরকম নির্বাচন ইতিপূর্বে কেউ দেখে নাই। মানে আমাদের দেশে 54 বছরে এরকম নির্বাচন হয় নাই। ঈদ উৎসব একটা নির্বাচন, সবাইকে নিয়ে যেতে বলছে। হ্যাঁ, নিজের বাল বাচ্চা যারা আছে, নাতি পুতি, সবাইকে নিয়ে নির্বাচনে যাইতে বলছে। যারা ভোটার না তাদেরকে নিয়েও দেখাইবার জন্য যে নির্বাচন কিভাবে হয়। দেখেন, উনি কিন্তু ফুল পাওয়ার, হ্যাঁ ফুল পাওয়ার নিয়ে পজিটিভলি বলে নির্বাচন হবে, সুন্দর নির্বাচন হবে। কিন্তু আমরা দেশের এসব অবস্থা দেখে মনে করতেছি কিভাবে সম্ভব? সবচেয়ে বড় প্রশ্ন, জুলাই সনদপত্র কোথায়? সেটা না হলে কিভাবে নির্বাচন হবে? পিআর সিস্টেম বা কোন সিস্টেমে নির্বাচন হবে এগুলো তো পরের ব্যাপার, কিন্তু আগে তো জুলাই সনদপত্র, তাই না ভাই ব্রাদার? উনি কিন্তু এটা মাথায় নিয়েই বলে। উনি তো জানে ফেব্রুয়ারির 12 তারিখ থেকে নির্বাচন। ফেব্রুয়ারির 12 তারিখ আসার আগেই এই জুলাই সনদপত্র সামনে চলে আসবে, এটা স্বীকৃতি পেয়ে যাবেন। এটা কোনো দল না করবে না। অনেকে হয়তো ভাবতে পারেন বিএনপি হয়তো বাংলা বাজাইতে পারে যে না আমরা এখন মানি না। না না, এইটার ব্যাপারে না বলবে না বিএনপি। এটার ব্যাপারে যদি না বলে তাহলে ভুল রাজনীতি হয়ে গেল না? এরকম ভুল রাজনীতি করবে ওনারা? না, করবে না। দেখেন, আমাদের দেশে এখন চারিদিকে শুধু আমরা একে অপরকে সন্দেহ করতেছি। হ্যাঁ, সবাই সবাইকে সন্দেহ করতেছি। বিশেষ করে সবচেয়ে বড় সন্দেহের তীর কোন দিকে জানেন? জনাব ওয়াকার সাহেবের দিকে। কারণ এর মধ্যে উনি প্রধান বিচারপতির সাথে দেখা করছে। দেখা করতেই পারে, কিন্তু দেখা করা যাবে কিনা, আইনে আছে কিনা, অত কিছু জানি না। এর মধ্যে আমাদের আসিফ নজরুল সাহেবকে জিজ্ঞেস করছিল যে ওয়াকার সাহেব যে প্রধান বিচারপতির কাছে গেছে এটা কি আপনি জানেন? উনি ব্যাপারটা এড়ায় গেছে। উনি বলছে না আমি জানি না। কেন বললো? সবাই জানে, সবাই কানা ঘুষা, পত্র পত্রিকায়, অনেক নিউজে, অনেক কন্টেন্টে, অনেক ইউটিউবার বলতেছে। উনি কেন না বললো যে আমি জানি না? যদি বলতো জানি তাহলে বুঝছেন যে আরেকটা প্রশ্ন চলে আসতো সাংবাদিকের তরফ থেকে যে সেনাপ্রধান কি যেতে পারে প্রধান বিচারপতির কাছে প্রধান উপদেষ্টার অনুমতি ছাড়া? এরকম একটা প্রশ্ন করতো, তখন আবার কি জবাব দিত? ওই জটিলতা এড়াইবার জন্যই মিথ্যা কথা বইলা পার হয়ে গেছে। এটা আমার ব্যক্তিগত ধারণা। উনি সরকারের মধ্যে আছে, উনি যদি বলে জানে না, এটা কি মাইনা নেওয়া যায়? যেমন উনি সরকারের থেকে বলছিল এটা খুবই নিন্দনীয় কাজ। কোন কাজটা নিন্দনীয়? নূর সাহেবের উপরে যে আক্রমণটা হইলো এটা নিন্দনীয় কাজ, উনি সরকারের থাইকা বলতেছে। কিন্তু সরকারের অধীনেই তো এই আক্রমণটা হয়েছে। পুলিশ প্রশাসন, আইন কানুন, আর্মি যা কিছু আছে ওরা তো সরকারেরই অংশ, তাই না? তো উনি বলতেছে নিন্দনীয়। আবার আসিফ মাহমুদ বলছে এটা মাইনা নেওয়া যায় না। তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ, এটা মাইনা নেওয়া যায় না। কিন্তু মাইনা নিল না এবং নিন্দা জানাইলো। তারপরে রিপোর্ট কি এখনো জানি না। কিন্তু যেটা নিয়ে আগামীকাল শুক্রবার বহুত বড় একটা সমাবেশ আছে। 22 দল থেকে জাতীয় পার্টির হয়তো নিষিদ্ধ চাইবে, এরকম কিছুই চাইবে। যাই হোক, নিষিদ্ধ হবে কি হবে না সেটা কথা না। আমি যেখানে ছিলাম সেখানে আসি। প্রধান বিচারপতির সাথে কেন দেখা করলো? ওই দেখাটা বলে নিলাম, আচ্ছা ওনার প্রয়োজন হয়েছে দেখা করছে। কিন্তু পরপর আবার মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করলো, মহামান্য প্রধান উপদেষ্টার সাথে দেখা করলো। এই যে 3টা জায়গায় উনি গেল, উনি কিন্তু যাচ্ছেন এটা কি ওনার নিজের প্রয়োজনে না আমার দেশের প্রয়োজনে? কোনটা ভাই? আমরা যদি পজিটিভলি ধরে নিই উনি দেশের প্রয়োজনেই ঘুরতেছে। ওনার মনের মধ্যে যদি এরকম একটা চিন্তা আসে, আরে এই জুলাই গণ অভ্যুত্থানের এদের একটা স্বীকৃতির জন্য দেশে এত অশান্তি, আচ্ছা আমি প্রধান বিচারপতির সাথে আলাপ করি যে এই স্বীকৃতি দিতে কোনো অসুবিধা আছে কিনা। হ্যাঁ, নির্বাচিত সরকার আসার আগেই এই স্বীকৃতিটা দেওয়া যায় কিনা, জুলাই সনদপত্রের স্বীকৃতি, এই ব্যাপারে গেছে। আবার ধরে নেই মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের কাছে গেছে ওই একই ব্যাপারে আলাপ করতে যে জুলাই সনদপত্রের একটা ঘোষণা দেওয়া যায় কিনা। কেন উনি গেছেন? ধরে নেই আমরা আমাদের প্রধান উপদেষ্টা পাঠাইছে যে আপনি আলাপ করেন, এরকম ধরে নিতে অসুবিধা কি যদি পজিটিভ ধরে নেই? আর যেটা মার্কেটে শোনা যাচ্ছে যে উনি গেছিলেন প্রধান বিচারপতির কাছে, তত্ত্বাবধায়ক সরকার যেটা আসবে 3 মাসের জন্য সেটার প্রধান আপনাকে হইতে হবে, আমাদের প্রধান বিচারপতির কাছে উনি এই আবদারটা করছে, এরকম শোনা যাচ্ছে। আবার ছুপ্পু সাহেবের কাছে যায় এরকম আরেকটা আবদার করছে। আবার আমাদের স্যারের কাছে আইসা, ডক্টর ইউনূস স্যারের কাছে আইসা এরকম কিছু আবদার করছে। অনেকে বলা বলি করতেছে আসলে উনি একটা এক্সিট পয়েন্ট চাচ্ছে। আবার অনেকে বলতেছে যে উনি চাচ্ছে আর্মির ভিতরে যারা অন্যায় করছে, দোষ করছে, ওইটা ক্যান্টনমেন্টের
ভিতরে বিচার করতে, অর্থাৎ আর্মিদের কোর্টেই আর্মির বিচার করতে চাচ্ছেন উনি। এই ব্যাপারে দৌড়াদৌড়ি করতেছে, কারণ আর্মির ভিতরে এগুলো যদি বাইরে আসে আর্মির বদনাম হইতে পারে, সুনাম ক্ষুণ্ণ হইতে পারে। এইটাও যদি ধরে নেই, এটাও একটা পজিটিভ দিক। কিন্তু এমন কিছু কি আমরা ভাবতেছি কেউ যে জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে বা আমাদের দেশের বর্তমান এই সরকারের বিরুদ্ধে, মানে ডক্টর ইউনূস স্যারের বিরুদ্ধে উনি কোনো ষড়যন্ত্র করতেছে? না ভাই, আমি এরকম কিছু ভাবতে চাই না। উনি তো লুকায়া যায় নাই, তাই না? নিশ্চয়ই কোনো প্রয়োজনে গেছে, এবং ধৈর্য নিতে পারি পজিটিভ কিছু, নেগেটিভ কিছু এই মুহূর্তে ধরতে চাই না। অনেকে হয়তো প্রশ্ন করবেন, আইন কানুনের যে দূর অবস্থা, অপারেশন ডেভিল হান্ট, অনেক অপারেশন তো হইলো, কই কোনো কিছু তো উন্নতি হইলো না। এই কথাটা অনেকে প্রশ্ন করতে পারেন, সেই প্রশ্নের উত্তর আমার জানা নেই। শুধু এইটুকু বুঝতে পারি ভাই, অতি বল প্রয়োগ করতে গেলে বুঝছেন অনেক বড় ঘটনা ঘটা যায়, যেটা নূর সাহেবের এখানে ঘটছে অতি বল প্রয়োগ করার কারণে। আর অতি বল প্রয়োগটা কি কারো প্রবঞ্চনাই করলো নাকি হুজুকে হয়েছে, এটা এখন তদন্তের বাইরে আসবে। তদন্ত যাই হোক, তদন্ত কি হয় আমাদের জানা আছে ভাই। আজ পর্যন্ত আমি যত তদন্তের কথা শুনছি, পরে সেগুলো মানুষ ভুলা যায়। যেমন ভাবে আমরা এই যে জুলাই গণ অভ্যুত্থানটাকে ভুলা যাইতেছি, অনেকে ভুলা গেছি, অনেকে অনেক রকম কথা বলতেছি, অনেক রকম দরদ দেখাইতেছি অনেকের জন্য, না 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 এটা করা ঠিক হবে না, এটা ব্যান করা অন্যায় হবে, ওদেরকে নিষিদ্ধ করলে ভুল হবে, এটা ভুল রাজনীতি। কিন্তু ওনারা যে নিষিদ্ধ করছিল তখন 5ই আগস্টের আগে 3 দিন আগে জামাত ইসলামকে নিষিদ্ধ করছিল না, আর শিবির তো আগেই নিষিদ্ধ ছিল। এই নিষিদ্ধ খেলা এই দেশে আগেই হয়েছে। আওয়ামী লীগ নিজেই তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে বাকশালের মাধ্যমে। বঙ্গবন্ধু তো নিজেই ঘোষণা দিছে আজ থেকে আওয়ামী লীগ বন্ধ, বাকশাল জীবিত। বাকশাল সামনে চলে আসছে। আর বাকশাল মানে কি জানেন? ওই যে যেটা 16 বছর দেখছেন ওইটাই। এই 16 বছর যেভাবে চলছে আওয়ামী লীগের নাম দিয়া, ওটা কিন্তু আওয়ামী লীগ ছিল না, অরিজিনাল বাকশাল ছিল। বাকশাল না থাকলে এই অবনতি হয়, এই পরিণতি হয়। স্বাধীনতার পক্ষের এই যে দলটা, এই দলটা কিন্তু ভাই এই প্রথম পরাজয় না, কিন্তু 75 তো পরাজয় হয়েছে, ভয়াবহ পরাজয়। এবার একটু অন্যরকম পরাজয়, মানে উনি পার্শ্ববর্তী দেশে চলে যাওয়ার সুযোগটা পাইছে। কার কারণে পাইছে? ওয়াকার সাহেবের কারণে পাইছে। এবং ওই যে 600-র উপরে লোক পালায়া ছিল, ওই দোষটাও কিন্তু আমরা ওয়াকার সাহেবের উপরই দেই না ভাই। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই 600 লোকের এরকম 600 বন্ধু বান্ধব আর্মিতে ছিল, সবাই মিলাই এই কাজটা করছে। আর ওই টাইমের ওই সিচুয়েশনে যদি সবগুলারে ভাই অ্যারেস্ট করে ফেলাইতো, হ্যাঁ হাসিনা সুলতান যদি অ্যারেস্ট হয়ে যেত, তাহলে কিন্তু ভাই বিপ্লবটা 100% সফল হইতো। বিপ্লবটা সফল হতে পারতেছে না কেন জানেন? পার্শ্ববর্তী দেশের থেকে বৈশা খালি টাকা ছাড়তেছে। যেদিন থেকে শুনছেন না এস আলম 4000 কোটি টাকার উপরে দিয়ে আসছে, তারপর থেকে তো দেখছেন কি অবস্থা দেশের মধ্যে। এবং ওনারা অফিস আদালত নিয়ে নিছে, ওই অফিস চালায় পুতুল, হ্যাঁ শেখ হাসিনার মেয়ে পুতুল দায়িত্ব নিছে। আর ওইখান থেকে এআই দিয়া ভাই যত রকম অকল্পনীয় ভিডিও, মনে করেন আপনার ভয়েস নিয়ে এর মধ্যে ঢুকায় দেওয়া, ওর ড্রেস নিয়ে এর মধ্যে ঢুকায় দেওয়া, এর বডি নিয়ে এর বডিতে ঢুকায় দিয়া ভয়েস নকল কইরা পুরো অস্থির কইরা মারতেছে। তার মানে মিডিয়া যুদ্ধ চলতেছে, মিডিয়া যুদ্ধ। আর এগুলা দেখাই আমাদের মাথার মধ্যে চলে আসে, হায় হায় আর্মি নাকি আবার ক্ষমতা নিয়ে নেয়। এই দেশে আর্মি ক্ষমতা চালাইছে তো ভাই, দেশ চালাইছে, এবং আর্মিকে মারছে। খেয়াল করে দেখেন জিয়াউর রহমান সাহেবকে কে মারছে? আর্মি তো মারছে, তাই না? এরকম ঘটনা তো ঘটছে। কিন্তু আর্মি কি আবার ওইসব কলঙ্কেতে জড়াবে? না, ওইসব কলঙ্কেতে জড়াবে না। এইটা মাথায় রাখেন। জুলাই গণ অভ্যুত্থানে যা কিছু হয়েছে, যা কিছু চোখে দেখছে, এই দেশের সবাই জানে এদেরকে থামায় রাখা যাবে না। কেউ জোর কইরা কিছু চাপায় দিবে, জোর কইরা দখল কইরা নিয়ে অন্য কোনো ঘটনা ঘটাইবে। অনেকে বলতে চাচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নিবে, ক্ষমতা নিয়ে শেখ হাসিনাকে আইনা আবার বসায় দিবে। এরকম কথাও তো শোনা যাচ্ছে, তাই না? এরকম কেন ভাবেন? দেখেন ভাই ব্রাদার, প্রধানমন্ত্রী আসবে, প্রধানমন্ত্রী যাবে, প্রেসিডেন্ট আসবে, প্রেসিডেন্ট যাবে। এই সেনাবাহিনী কিন্তু থাকবে তার জায়গায়। মানুষ চেঞ্জ হবে, সেনাবাহিনী থাকতেই হবে। এবং সেনাবাহিনীর স্থান, অরিজিনাল স্থানটা কোথায়? মানুষের এইখানে। আর এই যে সেলুটটা দেয় না, এই কপালে ভাই, কপালে। যার জন্য আমার বিশ্বাস কেউ ভুল করবে না। সবাই ভিতরে দেশপ্রেম আছে, সবাই জানে অনেক ত্যাগ তিতিক্ষার পর, অনেক মায়ের বুক খালি হওয়ার পর, অনেক রক্তের বিনিময় এই দেশটা এই পর্যন্ত এই জায়গায় আসছে। যারা দেশকে নিয়ে সবসময় ভাবেন, যারা দুশ্চিন্তায় আছেন দেশকে নিয়ে, যারা ভাবছেন কালকে কি হবে, আমরা কোন পথে চলছি, তাদের জন্য সুখবর ইন দ্য সেন্স যে আপনারা হয়তো এতক্ষণে জেনে গেছেন যে আজকে বিরাট একটা সংহতি সমাবেশ আছে। সেটা বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে সবগুলো মিলিয়েই সেটা করছে। সেটা বিএনপি আছে, জামায়াত ইসলামী আছে, ইসলামী আন্দোলন আছে, হেফাজতে ইসলাম আছে, এনসিপি আছে, নাগরিক পার্টি আছে, বিভিন্ন দল, জুনায়েদ সাহেবের দল আছে, মান্না সাহেবের দল আছে, সবাই মিলে 22টি দল এই সংহতি সমাবেশ করছে। এদের একটা প্রি সমাবেশ মিটিং অলরেডি গতকালকে হয়ে গেছে, সেখানে সবাই উপস্থিত ছিলেন। সেখান থেকে ডিক্লারেশনটা এসছে, আমাদের এখন এক হবার সময় এসছে, এবং খুব সম্ভব যতদূর শোনা গেছে জাতীয় পার্টিকে ব্যান করার ব্যাপারে তারা একটা জায়গায় আসবে এবং একটা সময় বেঁধে দিবে সরকারকে। এখন অনেকেই প্রশ্ন করেন জাতীয় পার্টিকে কেন ব্যান করা হবে, আবার অনেকেই বলেন কেন ব্যান করা হবে না। কারণ আপনি যদি আওয়ামী লীগকে ব্যান করতে পারেন, তাহলে জাতীয় পার্টিকে কেন ব্যান করবেন না সেটা কিন্তু তর্ক সাপেক্ষ। কারণ আওয়ামী লীগের সাথে সারা জীবনই জাতীয় পার্টি একাত্তা হয়ে ছাগলের 3 নাম্বার বাচ্চা হইয়া আওয়ামী লীগের সর্বনাশগুলো এরাই করছে। এরা যদি তখন একটু হলেও সদয় হইতো বা একটু হলেও প্রতিবাদী হইতো, যেমনটি ধরেন খালেদা ম্যাডামকে যখন সেই জেলখানায় নিয়ে রেখা দিয়েছিল, একটা এমন জেলখানা নাজিমুদ্দিন রোডের, যেখানে কোনো কয়েদি নাই, একমাত্র পুরনো জেলখানায় উনি একা আছেন এতগুলো দিন, সাথে ফাতেমা নামে তার একটা কাজের মেয়েকে দিয়ে রাখা হয়েছে। এবং পৃথিবীর ইতিহাসে এইটাই প্রথম যে আপনি কোনো অন্যায় ছাড়া জেল খাটলেন। খালেদা ম্যাডাম তো খাটছেনই, ফাতেমাও খাটছেন। তখন কি জাতীয় পার্টি একবার আওয়ামী লীগকে বলতে পারতো না? তখন কি জাতীয় পার্টি আওয়ামী লীগকে বলতে পারতো না যে আমরা আপনাদেরকে এমনভাবে সাপোর্ট দিচ্ছি, আপনারা একটা কাজ করেন, ম্যাডাম অসুস্থ, তাকে বিদেশ যাওয়ার পারমিশন দেন? পারতো, করে নাই।
করে নাই ভাই, জাতীয় পার্টি কেন 14 দলের কেউই করে। রাশেদ খান মেনন বলেন আর ইনু সাহেব বলেন, তারা তো মন্ত্রিত্ব নিয়ে ব্যস্ত ছিল। আপনারা জানেন জিএম কাদের সাহেব একসময় মন্ত্রী ছিলেন। এত সুখ সুবিধা পাওয়ার পর যদি অন্যান্য আওয়ামী নেতাদের দোষ হয়ে থাকে তাহলে এদেরও দোষ আছে, এদেরকে ব্যান করা উচিত। এটা আমার ব্যক্তিগত মতামত, আমার মতের সাথে অনেকেই মতের মিল নাও হতে পারে, কিন্তু এটাই সত্য যে আপনি আওয়ামী লীগকে ব্যান করেছেন, জাতীয় পার্টিকে বা 14 দলকে আপনি বেকসুর খালাস দিয়ে দিয়েছেন। মামলা থাকবার বলে তাদেরকে অ্যারেস্ট করছেন না। কোন এক মহাশক্তি তাদের পিছনে আছে, সেই মহাশক্তিকে নিজেদের শক্তি দিয়ে পরাজিত করবার জন্য এই যে সংহতি সমাবেশ হচ্ছে, সমগ্র দল, বাংলাদেশের যতগুলো দল আছে 22টি দল, যারা রানিং, যারা বড় বড় দল, বিএনপি সহ তারাই সমাবেশ করছে। এবং এখান থেকে আমার মনে হয় আর জাতীয় পার্টির বেঁচে যাওয়ার কোনো পথই থাকবে না। তো যারা দেশকে ভালোবাসেন, যারা ঢাকায় আছেন, এই সংহতি সমাবেশে যাবেন, যে নিজের মতবাদ দিতে না পারেন তাদের সাথে একাত্ম হবেন। যদি এরকম কোনো সিচুয়েশন হয় যে জাতীয় পার্টিকে ব্যান করবার জন্য এই 22 দল একাত্ম হয়ে একটা আন্দোলনে যাইবার হুমকি দেয় বা 48 ঘন্টা সময় দেয়, তাহলে ইউনূস স্যার কোনো উপায়ন্তর না থেকে জাতীয় পার্টিকে ব্যান করে দেবে। বাজারে এমনও খবর ছিল যে জাতীয় পার্টিকে চায় বিএনপি যেন জাতীয় পার্টিকে ব্যান করা না হয়। তাহলে বিএনপির যে চালটা ছিল বাজারের কথা, যে যদি কোনো কারণে এনসিপি বা ইসলামী ঐক্যজোট ইলেকশনে না আসে তাহলে জাতীয় পার্টিকে বিরোধী দল বানিয়ে বিএনপি সরকার গঠন করবে এবং সরকার পরিচালনা করবে। সেই কথা সত্য নয়। তার বড় প্রমাণ হলো যদি তাই হতো তাহলে বিএনপি এই যে সংহতি সমাবেশ হচ্ছে তাতে অংশগ্রহণ করতো না। বিএনপি যে ভুলগুলো আগে করেছে সামনে আর করবে বলে মনে হলো। বিএনপি এটা বুঝে গেছে যে আমি যদি কোনো কারণে এই জাতীয় পার্টিকে নিয়ে একটি সরকার গঠন করি, জাতীয় পার্টি বিরোধী দল আর আমরা প্রধান দল, তাহলে আমার সরকারকে নিয়ে সারা বিশ্বে একটা তোলপাড় হবে এবং সেই সরকার বেশি দিন টিকবে না। এটা বিএনপি বুঝে গেছে। জাতীয় পার্টির মতো একটা মানে কি বলবো, ছাগলের 3 নম্বর বাচ্চা হিসাবে সংসদে এসে বসুক বিরোধী দল হিসাবে। দেখেন, যদি আওয়ামী লীগের সময় একটা শক্ত সামর্থ্য বিরোধী দল থাকতো তাহলে আওয়ামী লীগ এত বড় বড় ভুলগুলো করতে পারতো। এখন অনেকেই বলতে পারেন ইলেকশন কি হবে? হবে ভাই, ইউনূস স্যার বলে দিয়েছেন ইলেকশন হবে, ইলেকশন হবে। হ্যাঁ, এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন তাহলে আমাদের পিআরের কি অবস্থা, আমাদের সেই জুলাই সনদের কি অবস্থা? আমি যতদূর বুঝি জুলাই সনদ পাস হবে। বিএনপিকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নিয়ে বসে বলবে যে আপনারা জুলাই সনদটা পাস করে দিন, এটা আইনি বৈধতা দিয়ে দিন। এবং এর পরিবর্তে ইউনূস স্যার হয়তোবা জামায়াতে ইসলামকে বলবে পিআরটা বাদ দেন, পিআর ছাড়া আপনারা নর্মাল ইলেকশনে আসেন, কারণ ছাড় কিছু আপনাকেও দিতে হবে, কিছু আমাকেও দিতে হবে। হিন্দিতে একটা কথা আছে, কুছ লেনে কা কুছ দেনে কা। এখন যদি কুছ লেনে কা কুছ দেনে কা না করে আপনি যদি বলেন সবচেয়ে বেবিচার মানলাম কিন্তু তাল গাছটা আমার, তাহলে দেশে শান্তি আসবে না। আমার যেটা হিসাব, ইউনূস স্যার অচিরেই এই 3টা পার্টিকে নিয়ে বসবে, বিএনপি, জামাত ইসলাম, এনসিপি, যাদের দাবি দেওয়াগুলো আছে। এবং এনসিপির প্রধান দাবি জুলাই সনদ পাস করা বা জুলাই সনদকে আইনি বৈধতা দেওয়া। বিএনপিকে কনভিন্স করে ইউনূস স্যার এটা করিয়ে ফেলবেন এবং বিএনপিকে বলবে আপনি এইটুকুন ছাড় দিন। জামাত ইসলামকে রিকোয়েস্ট করে বলবে আপনি পিআরটা ছাড় দিন। হতে পারে এমন একটা কিছু, আমার কথা যে হবে এমন কোনো কথা নেই। এমন একটা আওয়াজ শোনা যাচ্ছে যে কিছু ছাড় না দিলে শুধু আপনি একাই নিয়ে যাবেন, আমি কিছু পাবো না, তা কিন্তু হয় না। এখানে আরেকটা কথা বলে রাখি যে যারা ভাবছেন যে সিট ভাগাভাগি নিয়ে বিএনপির সাথে এনসিপির একটা সমঝোতা হচ্ছে, তারা ভুল রাস্তায় যাচ্ছেন। বাংলাদেশি অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে দেখলাম, ওনারা বলতে চাচ্ছেন এবং আমেরিকা থেকেও একজন বলেছে যে এই যে এনসিপির ছেলেপেলেরা গিয়ে যে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে 1 সেপ্টেম্বর একটা সমঝোতা করে এসছে, তারা 5টি বা 10টি সিট পাবে। এটা একটা নেহায়েত মিথ্যে কথা। এনসিপি যদি সিট ভাগাভাগির রাজনীতি করতে চাইতো তাহলে অনেক আগেই করতো। এনসিপি যদি কম্প্রোমাইজের রাজনীতি করতে চাইতো তাহলে হাসিনার সাথে কম্প্রোমাইজ করতে পারতো। বারবার বলেছি অনেক বড় বড় অফার ওদের জন্য ছিল। ওরা এগুলো চায় না। ওরা চায় দেশে একটা নতুন সংস্কার হোক, দেশে একটা নতুনভাবে দেশ চালিত হোক, যে সরকারি আসুক সে যেন স্বৈর শাসক না হয়। এই ধারণায় ওরা এই দলটা গঠন করেছে। এবং এরা যদি এখন কোনো কারণে 5টা বা 10টা সিট নিয়ে বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপিতে ঢুকে যায়, তাহলে আপনি কি মনে করছেন যিনি দেখছেন তাকে জনগণ ক্ষমা করে দেবে? ক্ষমা করে দেবে না। সেইটা হবে না। যেটা হবার সেটাই হবে। যে কোনো উপায় হোক, পিআর পদ্ধতি যেহেতু বিএনপি চায় না, হয়তো বা পিআর পদ্ধতি থেকে সরকার জামাত ইসলামকে সরিয়ে আনবে বা ইসলামী ঐক্যজোটকে সরিয়ে আনবে, এর নর্মাল ইলেকশন দিয়ে দিবে। এবং যেহেতু এনসিপির দাবি ছিল বা দাবি আছে যে কোনো উপায় হোক জুলাই সনদকে আইনি বৈধতা দিতে হবে, সেটা এনসিপিকে দেওয়ার জন্য বিএনপিকে হয়তো বা ইউনূস স্যার রাজি করাবে। শেষ মুহূর্তে এসে ডাকসু নির্বাচনের সমীকরণ পাল্টে যাচ্ছে, ভোটের হিসাব নিকাশ সমীকরণ পাল্টে যেতে পারে, জোটের রাজনীতি বা জোটের নির্বাচন আসতে পারে, যথেষ্ট সম্ভাবনা জাগ্রত হয়েছে। দর্শক, ডাকসু নির্বাচনের মেরুকরণ যে পর্যন্ত এসেছে তাতে ছাত্রদল পুরোপুরি ফ্লপ, যে তার সামান্যতম সম্ভাবনা নেই। বাকসাস, বিশেষ করে আব্দুল কাদের একদম জয় বাংলা, মানে টপ 5 এর মধ্যেও নেই আব্দুল কাদের। যা ছিল ওই তুহিন খানের বুদ্ধিতে ছাত্রলীগের পক্ষ নিয়ে আব্দুল কাদের আম সালা সব হারিয়েছে, অথচ আব্দুল কাদের একটা ভালো পটেনশিয়াল একটা অবস্থা ছিল। এই পর্যায়ে এসে বিএনপি অথবা এনসিপি নেতারা দেখছে যে অবস্থা খারাপ, এখানে শিবির জিতে যাবে। এক্ষেত্রে একটা কমন প্রিন্সিপাল যেটা নিয়ে অনেকবার আলোচনা করেছে, শিবির ঠেকাও এট এনি কস্ট। শিবির ঠেকাতে নির্বাচন ঠেকানোর সব ধরনের চেষ্টা করেছে। এই বিষয়ে অনেক গোপন তথ্য ফাঁস হয়েছে। তারেক রহমান নিজে ডাকসু নির্বাচন ঠেকাতে চেয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি, ইটস 100% ট্রু। আমি গোপন ভেতরে অনেক খবর জানি। তারেক রহমান তার আইনজীবীদের নির্দেশ দিয়েছে কোর্টের উপর চাপ প্রয়োগ করে ডাকসু নির্বাচন স্থগিত করাও। রিট করেছে অন্য কেউ, কিন্তু এটা সুযোগ নিয়ে নির্বাচন স্থগিত করাতে চেয়েছিল। রিটকারীও নির্বাচন স্থগিত চায়নি, এটা রিটকারী আইনজীবী স্পষ্ট করেছে। তারা চেয়েছিল ফরহাদের প্রার্থীতা নিয়ে তদন্ত বা পুনর্বিবেচনা, কিংবা ফরহাদের প্রার্থীতা বাতিলও চায়নি, যে এটা নিয়ে তদন্ত করবো, ওইভাবে চেয়েছে। কিন্তু বিএনপির এক জজ, যে এক সময় বিএনপি নেতা ছিল, আইনজীবী,
সে জজ হয়েছে, মানে বিচারক হয়েছে, সে ডাকসু নির্বাচন স্থগিত করে দিল। কিন্তু শেষ পর্যন্ত শিশির মনিরের সাথে আর চালাকিতে পারেনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আর চালাকিতে পারেনি, ডাকসু নির্বাচন হচ্ছে। সর্বশেষ জুলিয়াস সিজারের চেষ্টা বেঁচে গেছে, কোর্ট এইসব রিট ফিট শুনবেই না, এটা রিটই হয় না, এই বিষয়ে এই প্রশ্নে রিট হয় না, কার্যতালিকা থেকে বাদ। এখন কি করবে যে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের জয় জয়কর, বিশেষ করে নারী শিক্ষার্থীদের কাছে শিবির ক্রাশ। নারী শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছে অধিকাংশ যে শিবিরকে তারা ভোট দিবে। কোনো অপপ্রচারের কাজ হচ্ছে না, কত অপপ্রচার। এরপরে এসে এখন শিবির ঠেকাতে জোটের চেষ্টা করছে। বাকসাস, আব্দুল কাদের এবং ছাত্রদল এদের মধ্যে জোট হতে পারে, এ বিষয়ে লন্ডনে আলাপ আলোচনা চলছে। এক্ষেত্রে প্রথমে আলোচনাটা ছিল এরকম, বাকসাসকে ভিপি পদ ছেড়ে দেওয়া হবে আর ছাত্রদলকে আরো বাকি অনেকগুলো পদ দিবে। কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল যে আব্দুল কাদের অবস্থা খারাপ, আব্দুল কাদের একদম হিসাবের মধ্যেও নাই, টপ 5-এও নাই, এরপরে লন্ডনে আলোচনা চলছে। আসলে ওহি আসে লন্ডন থেকে ওহি আসতে পারে। লন্ডন থেকে অলরেডি ইঙ্গিত দেওয়া হয়েছে যে তোমরা দেখো বাকসাসের সাথে জোট করতে পারো কিনা, আলাপ আলোচনা করো। এটা লন্ডন ওহি, সে ওহির ফলে ওহির তাসির শুরু হয়ে গেছে। আমি আসছি সেদিকে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।